शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দামোদর নদে তলিয়ে যাওয়া রানীগঞ্জের জ্ঞানভারতী স্কুলের 3 ছাত্রের মধ্যে 2 জনের দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্ধারকারী দল। তলিয়ে যাওয়া অন্য ছাত্রের খোঁজে চলছে তল্লাশি। ছট পুজোর আগে ঘটা এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া মৃত ছাত্রদের পরিবারে। গরু পাচারে মদদ দেওয়ার অভিযোগে ধৃত বিএসএফ কর্তা সতীশ কুমারকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হলো। ধৃতকে 14 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ বিচারকের। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি হোটেলে বিজেপির রাঢ়বঙ্গের সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক বিনোদ সোনকার দলের 7টি সাংগঠনিক জেলার সভাপতি ও পদাধিকারীদের নিয়ে 1-to-1 বৈঠক সারলেন। আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে এদিনের বিশেষ বৈঠক বলে জানালেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন। 2021-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পশ্চিম বর্ধমান জেলার ভোটারদের ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন ও বাতিলের প্রক্রিয়া শুরু হলো। সমগ্র প্রক্রিয়া চলবে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক। আসানসোলের হীরাপুরে এক ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। স্থানীয়রাই প্রথম বিষয়টি লক্ষ্য করে খবর দেয় পুলিশে। পুলিশের প্রাথমিক অনুমান কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় ফেলে গিয়েছে। ঘটনা তদন্তে পুলিশ। রাজনৈতিক কারণে নয়, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন হতে হয় দুর্গাপুরের পারুলিয়ার বাসিন্দা যুবককে। ঘটনা তদন্তে নেমে মৃত যুবকের মা ও দাদাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার আরও এক কুখ্যাত দুষ্কৃতী। ধৃত 3 জনকে তোলা হলো দুর্গাপুর আদালতে। কলকাতার পিঞ্জরাপোল সোসাইটির শাখা রানীগঞ্জ গোশালার বার্ষিক সারিকা 2020 উন্মোচন। রানীগঞ্জ গোশালার পক্ষে আগামী 22 নভেম্বর গোপাষ্টমী ও গোপূজন মহোৎসবের আয়োজন করা হয়েছে। ভোটার তালিকায় খসড়া প্রকাশের মধ্যে দিয়ে জোর কদমে শুরু হলো নির্বাচনী প্রক্রিয়ার কাজ। বুথ লেভেলের অফিসাররা 80 বছরের ঊর্ধ্বে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে নাম, ফোন নাম্বার ও পোস্টাল অ্যাড্রেস সংগ্রহের কাজে নামবেন। একই উদ্যোগ প্রতিবন্ধী ভোটারদের ক্ষেত্রেও। রাজ্যের এনএইচএম ও এনইউএইচএম কর্মীদের স্থায়ীকরণ, বেতন পরিকাঠামোর পুনর্বিন্যাস সহ 5 দফা দাবিতে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল আসানসোল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। दामोदर नदी में डूबे रानीगंज ज्ञानभारती स्कूल के 3 में से 2 छात्रों के शव बरामद कर लिए गए हैं। डिजास्टर मैनेजमेंट की रेस्क्यू टीम ने 11वीं कक्षा के छात्र अभिषेक मिश्रा और रोशन सिंह का शव बरामद किया, जबकि नदी में डूबे अभिषेक महतो की तलाश जारी है। छठ पूजा से पहले हुई इस दर्दनाक घटना को लेकर मृत छात्रों के परिजनों के बीच कोहराम मच गया है।
रानीगंज थाना क्षेत्र के नारायणकुड़ी ग्राम के मथुरा चंडी घाट के पास स्नान करने के दौरान दामोदर नदी में डूबे 3 में से 2 छात्र के शव बरामद कर लिए गए हैं, लेकिन एक छात्र अभी भी लापता बताया जा रहा है। डिजास्टर मैनेजमेंट की रेस्क्यू टीम नदी में डूबे तीसरे छात्र की भी तलाश में जुटी है। रेस्क्यू टीम ने काफी मशक्कत के बाद बुधवार सुबह नदी में डूबे रानीगंज के भगतपाड़ा व कजी लेन निवासी अभिषेक मिश्रा और रोशन सिंह का शव बरामद किया। दोनों शवों को पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल भेज दिया गया। वहीं नदी में डूबे अभिषेक महतो की तलाश जारी है। दोनों छात्रों का शव मिलते ही पूरे इलाके में शोक की लहर दौड़ पड़ी। वहीं उनके परिजनों के बीच कोहराम मच गया। इस घटना के बाद से ही परिजनों का रो रो कर बुरा हाल है। लोक आस्था के महापर्व छठ से ठीक पहले हुई इस दर्दनाक घटना को लेकर एक तरफ जहां मृत छात्रों के परिजनों पर दुखों का पहाड़ टूट पड़ा है, वहीं इलाके के लोग भी स्तब्ध हैं। फिर दोपहर में हम लोगों को खबर आया कि नदी में उसका कपड़ा मिला है और बाइक मथुरा चंडी के पास खड़ा है और उसी जगह उसका कपड़ा भी था। बट सारा कपड़ा अवेलेबल है, फ़ोन अवेलेबल है, मगर अभिषेक मिश्रा अवेलेबल नहीं थे। लेकिन नॉर्मल गोताखोर जो होते हैं उससे हम लोग यहाँ पर सर्च करवाए थे। उनकी छोटी मोटी जो टीम होती है वो सर्च की थी कल, बट कोई नहीं मिली। और 3 दोस्त थे उनके, वो लोग 3 दोस्त थे। एक रोशन थे, अभिषेक मेहता थे, मीन्स अभिषेक मिश्रा था। ये 3 लोग आए थे। तो अब इन तीनों में कोई को भी नहीं पाने पे हम लोगों को लगा कि कोई तो नॉर्मल गोताखोर जो होते हैं, लोकल गोताखोर, वो किसी एक को तो सर्च करते हैं नदी में, और कोई नहीं मिलने की वजह से हम लोग एक कंप्लेन भी दर्ज किए हैं, मिसिंग कंप्लेन। घटना की सूचना मिलते ही आसनसोल नगर निगम के बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर्स के सदस्य पूर्णशशि राय मौके पर पहुंचे। उन्होंने रेस्क्यू कार्य का जायजा भी लिया और कहा कि फिलहाल नदी में डूबे 2 छात्रों के शव बरामद किए गए हैं और लापता अन्य एक छात्र की तलाश जारी है। उन्होंने इस घटना को अत्यंत दुर्भाग्यजनक बताते हुए कहा कि इस घटना को लेकर वो अत्यंत मर्माहत हैं। আসানসোল পৌরনিগম এলাকায় আমাদের এই পশ্চিম বর্ধমান জেলায় সুন্দরভাবে আমরা উৎসবগুলো পালন করছি। তো এটা খুবই মর্মান্তিক ঘটনা। কাল থেকে খবর পাওয়ার পর প্রশাসনিক পুলিশ প্রশাসন আমরা সকলে মিলে উদ্ধার কার্য শুরু হয়ে গেছি। ইতিমধ্যে 2টো ডেড বডি আমরা পেয়ে গেছি, 2টো বাচ্চা। একটা বাচ্চাকে আমরা নিচ্ছি এখন, যাতে তাকেও আমরা উদ্ধার করতে পারি। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এটা ঘটা উচিত ছিল না। 2 দিন পর ছোট মায়ের পুজো, তাদের পারিবারিক পরিবারে যারা রয়েছে তাদের কী অবস্থা। আমাদের যিনি মুখ্য প্রশাসক জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয় বারবার আমরা যে আমাদের নদী এলাকা সেখানে তার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষকে বারবার সচেতন করেছি। আর এই ঘটনা কী করে ঘটলো, উনি মাননীয় জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয় উনি বিস্তারিতভাবে খোঁজখবর নিচ্ছেন, সেকেন্ডে খোঁজখবর নিচ্ছে। তেওয়ারি মহাশয় উনি এই বিষয়ে উদ্বিগ্ন এই ধরনের ঘটনা ঘটার জন্য, এবং উনি চেষ্টা করছেন আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে প্রশাসনিকভাবে কী করা যায়। गौरतलब है कि रानीगंज ज्ञान भारती स्कूल के 11वीं कक्षा के 4 छात्र प्राइवेट ट्यूशन पढ़ने के बाद मंगलवार दोपहर नारायणकुड़ी ग्राम के मथुरा चंडी घाट के पास दामोदर नदी में स्नान करने गए थे। इनमें से एक छात्र स्नान करने के लिए नदी में तो उतरा था, लेकिन वो वापस लौट आया, जबकि बाकी 3 छात्रों का कोई अता पता नहीं चला। तीनों छात्रों के लापता होने की खबर जब उनके परिजनों को मिली तो वो तुरंत मौके पर पहुंचे थे। नदी से ही तीनों छात्रों के जूते, चप्पल एवं कपड़े मिले थे। रानीगंज से राम बाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে বুধবার পেশ করা হলো ধৃত বিএসএফ কর্তা সতীশ কুমারকে। কড়া নিরাপত্তার বেষ্টনীতে এদিন সতীশ কুমারকে সিবিআই আদালতে তোলা হয়। অভিযুক্তকে 14 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় বিচারক। গরু পাচারে মদদ দেওয়ার অভিযোগে ধৃত বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় বুধবার। কড়া নিরাপত্তার বেষ্টনীতে এদিন সিবিআই আদালতে পেশ করা হয় ধৃত বিএসএফ কর্তা সতীশ কুমারকে। অভিযুক্তকে 14 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।
14 days 14 দিন না মানে রিমান্ড পাওয়া গেছে কি আপনারা ইয়ে নিয়েছেন না রিমান্ড তো পাওয়া গেছে মানে কোন জায়গায় দাঁড়ালো কি অভিযোগ ছিল তাহলে যা অভিযোগ আছে ওগুলো তো কোর্টে বলা হয়েছে আর ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন হ্যাঁ আপনারা भी তো শুনেছেন কি প্রসিডিং ওয়াজ টেকেন ইন ওপেন কোর্ট ঠিক আছে দ্যাটস অল ওনার শ্বশুর মশাইয়ের অ্যাকাউন্টে আছে না ওইগুলো এখন সবগুলো ইনভেস্টিগেশন চলেছে ঠিক আছে দ্যাটস অল থ্যাংক ইউ। প্রসঙ্গত উল্লেখ্য, গরু পাচারে মদদ দেওয়ার অভিযোগে মঙ্গলবারই সিবিআই কলকাতার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে বিএসএফ এর কমান্ড্যান্ট সতীশ কুমারকে। দীর্ঘ জেরার পর সিবিআই আধিকারিকেরা তদন্তে অসহযোগিতা করার অভিযোগ তুলে বিএসএফ কর্তা সতীশ কুমারকে নিজেদের হেফাজতে নেয়। বুধবার অভিযুক্ত সতীশ কুমারকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হলো। কলকাতা থেকে তাকে নিয়ে আসা হয় এদিন সকালেই। 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত সীমান্তে কর্মরত ছিলেন ওই বিএসএফ কমান্ড্যান্ট। সেই সময় এনামুল ও তার সিন্ডিকেটকে অবৈধভাবে মালদা ও মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার করতে সাহায্য করেছিলেন অভিযুক্ত বলে অভিযোগ। অভিযুক্তকে 14 দিনের সিবিআই হেফাজতে নেওয়ার পর বিশদ তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। आसनसोल থেকে संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। राढ़ बंगाल जोन का दायित्व मिलने के बाद बीजेपी नेता विनोद सोनकर ने दुर्गापुर पहुंचकर कार्यकर्ताओं के साथ 1-to-1 मीटिंग की। बीजेपी नेता विनोद सोनकर ने दावा किया कि बिहार के बाद अब पश्चिम बंगाल विधानसभा चुनाव में भी जीत दर्ज करेगी। बिहार विधानसभा के चुनाव में एनडीए को मिली जीत के बाद अब बीजेपी की नजर पश्चिम बंगाल में वर्ष 2021 में होने वाले विधानसभा चुनाव पर है। इसके लिए बीजेपी ने अभी से ही कमर कस कर तैयारी शुरू कर दी है। हाल ही में बीजेपी के राष्ट्रीय नेतृत्व द्वारा पश्चिम बंगाल की अलग अलग 5 जोन का दायित्व पार्टी के केंद्रीय नेताओं को दिया गया है। दायित्व मिलने के साथ ही बीजेपी नेताओं ने अपने अपने जोन का दौरा भी शुरू कर दिया है। इसी सिलसिले में राढ़ बंगाल का दायित्व मिलने पर बीजेपी एससी मोर्चा के नेता विनोद सोनकर बुधवार को दुर्गापुर पहुंचे। विनोद सोनकर को पश्चिम बर्धमान, पूर्व बर्धमान, बांकुड़ा, पुरुलिया और बीरभूम जिले का दायित्व सौंपा गया है। दुर्गापुर पहुंचकर उन्होंने बीजेपी कार्यकर्ताओं के साथ 1-to-1 बैठक की। सूत्रों का कहना है कि इस बैठक के दौरान बीजेपी नेता विनोद सोनकर ने कार्यकर्ताओं से न सिर्फ संगठन के विषय पर चर्चा की, बल्कि विधानसभा चुनाव से जुड़ी तैयारियों की भी समीक्षा की। इतना ही नहीं, उन्होंने बीजेपी कार्यकर्ताओं को विधानसभा चुनाव से जुड़ी रणनीति के बारे में भी अवगत कराया। बैठक समाप्त होने के बाद पत्रकारों से बातचीत करते हुए बीजेपी नेता विनोद सोनकर ने हुंकार भरते हुए कहा कि बिहार विधानसभा के चुनाव में बीजेपी को शानदार सफलता मिली है और अब पश्चिम बंगाल की बारी है। इसके साथ ही उन्होंने राज्य की तृणमूल कांग्रेस सरकार पर तीखा हमला बोला। बिहार चुनाव जीता गया है और अब बंगाल की बारी है। बंगाल में एक राष्ट्रवादी सरकार, एक डबल इंजन की सरकार बने, इसको लेके कार्यकर्ताओं से चर्चा किया जा रहा है। बंगाल में एक समाज विरोधी और राष्ट्र विरोधी जो सरकार है, जो विकास के भी विरोधी है, जो तुष्टीकरण की पराकाष्ठा को पार करती है, जो लोकतंत्र में विश्वास नहीं रखती है। तृणमूल नेताओं द्वारा बीजेपी के बाहरी नेताओं के राज्य में आगमन पर सवाल उठाए जाने को लेकर बीजेपी नेता विनोद सोनकर ने कहा कि बीजेपी कार्यकर्ताओं की पार्टी है, यह किसी परिवार की पार्टी नहीं है। बीजेपी में एक नहीं बल्कि कई चेहरे हैं। टीएमसी के कार्यकर्ता के रूप में काम कर रहा है, लगातार कार्यकर्ताओं को प्रताड़ित कर रहा है। तो पुलिस प्रशासन के लोगों को भी इस बात को समझ लेना चाहिए कि वो संविधान के दायरे में रह के, कानून के दायरे में रह के काम करें। सरकारें आती और जाती हैं। देखिए इलेक्शन होगा, आप क्या करेंगे? प्रायोरिटी क्या देंगे कैंडिडेट्स में? भारतीय जनता पार्टी कार्यकर्ताओं की पार्टी है, दुनिया का सबसे बड़ा राजनीतिक दल है। हमारे 17 करोड़ कार्यकर्ता हैं और हमारे पास बूथ से लेके पार्लियामेंट तक, पंचायत से लेके पार्लियामेंट तक कार्यकर्ताओं की कमी नहीं है। इस अवसर पर बीजेपी के प्रदेश उपाध्यक्ष राजू बैनर्जी, जिला अध्यक्ष लखन घोड़ुई समेत पार्टी के अन्य कार्यकर्ता भी उपस्थित थे। दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स।
আসন্ন 2021-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পশ্চিম বর্ধমান জেলার ভোটারদের জন্য ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু হলো বুধবার থেকে। ভোটার তালিকায় নাম তোলার পাশাপাশি নাম সংশোধন, বাতিল সহ সমগ্র প্রক্রিয়া চলবে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। আসন্ন 2021-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে পশ্চিম বর্ধমান জেলার ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করতে যাতে কোনো অসুবিধা না হয় তার প্রাথমিক শর্ত হিসেবে ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হলো বুধবার থেকে। ভোটার তালিকায় নাম তোলার পাশাপাশি ভোটার তালিকায় নাম সংশোধন সহ নানা প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তার তথ্য বুধবার তুলে ধরলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, পশ্চিম বর্ধমান জেলায় নির্ভুল ভোটার তালিকার জন্য ভোটার তালিকায় নাম তোলা বাঞ্ছনীয়। বুধবার থেকে ভোটার তালিকায় নাম তোলা, নাম সংশোধনের প্রক্রিয়া শুরু হলো বলে জানালেন তিনি। পুরো প্রক্রিয়া চলবে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেক বুথ স্তরে এই প্রক্রিয়া সম্পন্ন করাবেন বুথ লেভেল অফিসাররা, এমনটাই জানালেন তিনি। তবে করোনা আবহে বিএলওদের বসার সময়সীমা নির্ধারিত করা হয়েছে বলে জানালেন জেলা শাসক। নাম বাদ দেই, অর্থাৎ ডেট শিটের উপর নাম বাদ দেই এবং যাদের নাম রয়েছে তাদের যদি কোনো কারেকশন হয় সেই আমরা কারেকশনও কাজ করি। এবং যদি কোনো ভোটার তার বিভিন্ন কারণে একটা এসির মধ্যে একটা পার্ট থেকে অন্য পুলিশ স্টেশনে চলে যান, তার নামটা আমরা অন্তর্ভুক্ত করি। এই চারটা গুরুত্বপূর্ণ কাজ করি। এই ভোটার তালিকা সংশোধনের কাজ আজ থেকে শুরু হলো, অর্থাৎ আজকে আমরা 18ই নভেম্বর 2020 আমরা 2021-এর যে ভোটার তালিকা সংশোধনের কাজ আজকে আমরা ড্রাফট পাবলিকেশন করলাম। এই কাজটা অর্থাৎ প্রত্যেকটা বুথ লেভেলে, অর্থাৎ প্রত্যেকটা যেখানে পোলিং স্টেশন, সেই পোলিং স্টেশনে আমাদের বুথ লেভেল অফিসাররা রয়েছে, অর্থাৎ যাদেরকে আমরা বলছি বিএলও বা ডিস্ট্রিক্ট অফিসার, তারা সেখানে বসবেন এবং তারা বসবেন আজ থেকে 18 নভেম্বর থেকে তারা বসবেন 15-12-20, অর্থাৎ 18-2020 থেকে 15-12-2020 অবধি ওই সকল বিএলওরা তারা সেখানকার সব ফর্মস, ক্লেমস, অবজেকশন তারা সব রিসিভ করবে। অর্থাৎ এই পিরিয়ডটা আমরা বুথে বসবো। আপনাদের মাধ্যমে সেই প্রচারটা করতে চাইছি যাতে মানুষের মধ্যে কোনো যাতে ভুল বোঝাবুঝি না সৃষ্টি হয়। সেটা হচ্ছে এইবারে যে আমাদের বুথ লেভেল অফিসাররা তারা মোটামুটি দিনে 2 ঘন্টা বসবে। সেই টাইমটা হচ্ছে দুপুর 12টা থেকে 2টো। প্রত্যেকটা বুথে 100% বিএলও 12টা থেকে 2টো বসবে। সেই সময় যারা আসবেন তাদের কাছ থেকে বিভিন্ন ফর্ম তারা গ্রহণ করবেন। তারা শুধু ফর্ম গ্রহণ করবেন না, প্রত্যেকটা ফর্ম তারা স্ক্রুটিনি করবে, চেকিং করবে এবং মানুষকে সাহায্য করবে ফর্ম ফিল আপে। এবং যদি সব আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি
রানীগঞ্জের যে কালচার ঐতিহ্য সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information.
Contact number 0341 448605. 8 am to 3 pm all working day. Mobile number 7585995956. 9051624545. 8 am to 2 pm all working day. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए भोपाल का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% ओपन स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्विलांस, AC जिम्नाशियम, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेश धाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारसोल, रानीगंज। टोल फ्री नंबर 1800-123-2633। এক ব্যক্তি বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত বার্নপুর এলাকায়। স্থানীয়রাই প্রথম বিষয়টি লক্ষ্য করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের প্রাথমিক অনুমান কাউকে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় কে বা কারা ওই জায়গায় ফেলে গিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার সকালে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত বার্নপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হীরাপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশের অনুমান কাউকে হত্যা করে সম্ভবত বস্তাতে মৃতদেহ এনে এখানে ফেলে দিয়ে গিয়েছে কে বা কারা। ঘটনা তদন্তের স্বার্থে আনা হয় পুলিশ কুকুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে নরসিংহবাদ মিঠাইগলি এলাকার বাসিন্দারা একটি বস্তা পড়ে থাকতে দেখেন। এটি দেখার পরে এলাকার বাসিন্দারা সন্দেহের বশে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্তে নামে। জানা যায় বস্তার ভেতরে এক ব্যক্তির দেহ রয়েছে। ये रात में डेड बॉडी मिला है, बांधा हुआ है, ये लगता है यहाँ का नहीं है। अच्छा, अब कहाँ का ये तो प्रशासन बता सकता है कहाँ का ये नहीं है। आप लोग कैसे मालूम चला? हम लोग में आए तो मालूम चला कि कोई डेड बॉडी लाल गली में फेंका हुआ मिला है। अच्छा, बोरा में फेंका हुआ था? हाँ, बोरा में बांध के अच्छा से फेंका हुआ। लाटे पैर को देखा तो अगल बगल मैंने सबको हल्ला किया कि भाई डेड बॉडी पड़ा हुआ है। और जहाँ पर मिला है वो मैंने आज से 30 साल पहले वो घर लॉक है ऑलरेडी, वो घर में कोई रहता नहीं है ना, उसका यहाँ मर जाता है। तो फिर क्या हुआ? फिर उसके बाद सब आदमी लोग आया, उसका जुगाड़ हुआ, सब फिर हल्ला गल्ला हुआ। प्रशासन आया, देख के गया, फिर प्रशासन आया के लेके गया। কোন এলাকার বাসিন্দা মৃত ওই ব্যক্তি, তার নাম পরিচয় কিছুই জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনায় জড়িত তা খুঁজে বের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন হয় দুর্গাপুরের পারুলিয়ার বাসিন্দা এক যুবক। ঘটনায় রাজনৈতিক রং লাগে রাতারাতি। ঘটনার তদন্তে নেমে ঘটনায় জড়িত মৃত যুবকের মা ও দাদাকে গ্রেপ্তার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের লাউদোয়া থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার আরও এক কুখ্যাত দুষ্কৃতী। ঘটনায় ধৃত 3 জনকে তোলা হলো দুর্গাপুর আদালতে। সম্পত্তি নিয়ে বিবাদ আর এর জেরেই খুন হতে হয়েছিল দুর্গাপুরের পারুলিয়ার বছর 29-এর স্বরূপ শোকে। স্বরূপ শোর দেহ উদ্ধার হয়েছিল প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় লাগোয়া জঙ্গল থেকে। স্বরূপ শোর হত্যাকারীদের খুঁজতে ঘটনার তদন্তে নামে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের লাউদোহা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে স্বরূপের মা সুলোচনা শো ও দাদা অরূপ শোকে গ্রেফতার করে। সুদয় মহান্ত নামের আরও এক কুখ্যাত দুষ্কৃতীকেও পুলিশ গ্রেফতার করে লাউদোহার কালীনগর থেকে। ঘটনায় পলাতক আরও এক দুষ্কৃতী, তার খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তা ব্যক্তিদের জেরার মুখে স্বরূপের মা ও দাদা সব দোষ স্বীকার করে নিয়েছে। জানা গিয়েছে স্বরূপকে খুন করার জন্য কুখ্যাত দুষ্কৃতী সুদয় মহান্তের সাথে যোগাযোগ করে স্বরূপের দাদা ও মা। 2 লক্ষ টাকায় রফা হয় এই অপরাধ সংগঠিত করার জন্য। প্রথম ধাপের 1 লক্ষ টাকা সুদয় মহান্তর হাতে দেয়া হয়। টাকা পাওয়ার পর কুখ্যাত ওই দুষ্কৃতী আরও একজনকে নিয়োগ করে বলে জানা গিয়েছে। চলতি মাসের 9 তারিখ লাউদোহার প্রতাপপুর পঞ্চায়েত কার্যালয়ের পেছনে জঙ্গল থেকে স্বরূপের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পরই এই ঘটনা ঘিরে রাজনৈতিক রং লাগে। মৃত স্বরূপ বিজেপি কর্মী, এই দাবি তুলে সরব হয় বিজেপি নেতৃত্ব। এই ঘটনার দায়
তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপায় বিজেপির নেতৃস্থানীয়রা। থানা ঘেরাও থেকে মিছিল, কোনো কিছুই বাদ যায়নি এই ঘটনা ঘিরে। শেষ পর্যন্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তৎপরতায় এই ঘটনায় গ্রেপ্তার হলো কুখ্যাত দুষ্কৃতী সুদয় মহান্ত, গ্রেপ্তার হলো স্বরূপের মা ও দাদা। বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। কি নাম ছিল যাকে টাকা দিয়েছিলেন? হ্যাঁ, উদয় মহন্ত। সুদয়। এবার কোথায় বাড়ি? হ্যাঁ, টাকা দিয়েছিল কেন? মায়ের কাছে নিয়েছিল, মারলেন কেন? ধৃতদের জেরা করে পুলিশ আরও তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে খোঁজ চলছে পলাতক আরও এক দুষ্কৃতীর। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। कोलकाता पिंजरापुल सोसाइटी की शाखा रानीगंज गौशाला की वार्षिक स्मारिका 2020 का विमोचन किया गया। रानीगंज गौशाला की तरफ से आगामी 22 नवंबर को गोपाष्टमी एवं गोपूजन महोत्सव का आयोजन किया जा रहा है। कलकत्ता पिंजरापुल सोसाइटी की शाखा रानीगंज गौशाला के तरफ से आगामी 22 नवंबर को गोपाष्टमी एवं गो पूजन महोत्सव का आयोजन किया जा रहा है। खास बात यह है कि कोरोना वायरस संकट को देखते हुए इस बार भव्य रूप से गोपाष्टमी मेला का आयोजन नहीं हो पा रहा है। मंगलवार की शाम रानीगंज गौशाला कमेटी के तरफ से आयोजित प्रेस कॉन्फ्रेंस के दौरान यह जानकारी दी गई। इसके साथ ही गौशाला की वार्षिक स्मारिका 2020 का भी विमोचन किया गया। इस स्मारिका में गौशाला के समस्त कार्यों का विस्तृत लेखा जोखा प्रस्तुत किया गया है। साथ ही भविष्य की योजनाओं के बारे में भी जानकारी दी गई है। गौशाला कमेटी के अध्यक्ष ललित खैतान ने बताया कि कोरोना वायरस संकट की वजह से इस बार भव्य रूप से गोपाष्टमी मेला का आयोजन नहीं हो पा रहा है। राज्य सरकार के तरफ से कोरोना वायरस को लेकर जारी गाइडलाइन का पालन करते हुए गोपाष्टमी और गो पूजन महोत्सव का आयोजन होगा। इसके तहत तुला दान, गो पात्र संग्रह और गुड़ रोटी भोग सेवा होगी। साथ ही गोपाल मंदिर को सुसज्जित किया जाएगा। माने हम लोग उतना भव्य रूप से नहीं कर पा रहे हैं कोविड की वजह से, किंतु इस बार सब गो भक्तों का भावना को देखते हुए हम लोग गो पूजन, गो परिक्रमा, तुला दान, कलश दान, गुड़ रोटी का कार्यक्रम आदि व्यवस्था की जा रही है। हमारी तरफ से कोरोना महामारी की रोकथाम के हेतु सभी सरकारी निर्देशों का पालन किया जाएगा। आपके द्वारा, आप सभी पत्रकार बंधुओं के द्वारा माध्यम से हम सभी गो भक्तों को गो पूजन आदि के लिए सादर आमंत्रित करते हैं। स्मारिका विमोचन में ये हम लोगों का साल भर का लेखा जोखा जो कार्यक्रम हम लोग कर चुके हैं, इस साल भर में जो डेवलपमेंट हुआ है उसका विवरण देते हैं और आने वाले समय में हम लोगों का क्या क्या लक्ष्य है, क्या क्या करना चाहते हैं उसका विवरण देते हैं। इस अवसर पर गौशाला के सचिव बिमल लोहिया, कार्यकारी अध्यक्ष दीपक कालोटिया, श्रवण कानोडिया, विकास सत्तालिका, अनिल जालुका, रितेश खैतान, विनोद बंसल समेत कमेटी के अन्य सदस्य भी उपस्थित थे। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। বুধবার থেকে ভোটার তালিকার খসড়া প্রকাশের মধ্যে দিয়ে জোর কদমে শুরু হলো নির্বাচনী প্রক্রিয়ার কাজ। বুথ লেভেলের অফিসাররা 80 বছরের ঊর্ধ্বে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নাম, ফোন নম্বর ও পোস্টাল অ্যাড্রেস সংগ্রহের কাজে নামবেন। একই উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিবন্ধী ভোটারদের ক্ষেত্রেও। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দেওয়ার সুযোগ করে দিতেই এই উদ্যোগ বলে জানালেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক। ভোটার তালিকার খসড়া প্রকাশের মধ্যে দিয়ে বুধবার থেকে জোর কদমে শুরু হলো নির্বাচনী প্রক্রিয়ার কাজ। বুথ লেভেলের অফিসাররা 80 বছরের ঊর্ধ্বে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নাম, ফোন নম্বর ও পোস্টাল অ্যাড্রেস সংগ্রহের কাজে নামবেন। বিধানসভা ভোটে তাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ করে দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এছাড়াও প্রতিবন্ধীরাও এবার বাড়িতে বসেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাই ডিসেম্বর মাস থেকে তাদের তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে বিভিন্ন জেলায়। অনেক ক্ষেত্রে আবার বিশেষ ক্যাম্প করে প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিবন্ধী ও বৃদ্ধ বৃদ্ধাদের ভোটদান নিশ্চিত করতে বাড়তি জোর দিচ্ছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই 80 বছরের ঊর্ধ্বে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে, যাতে তারা চাইলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। এছাড়াও প্রতিবন্ধীরা বাড়িতে থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তাই তাদেরও তথ্য সংগ্রহের কাজ শুরু হবে ডিসেম্বরের গোড়া থেকে। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন, তাই রাজনৈতিক মহলে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ছুটির পর অফিস খুললেই ভোট নিয়ে প্রশাসনিক তৎপরতা চূড়ান্ত আকারে পৌঁছবে। জানা গিয়েছে 18 নভেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশের পর বিএলওর কাছে যে ভোটারদের লিস্ট রয়েছে তা দেখে 80 বছরের বেশি বয়স্ক ভোটারদের বাড়ি যাওয়া হবে। ভবিষ্যতে যোগাযোগ করার জন্য নেওয়া হবে ফোন নম্বর ও ঠিকানা, যাতে কেউ পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী হলে তার ঠিকানায় সঠিক ব্যালট সময় মতো পাঠানো যায়। প্রতিবন্ধী ভোটারদের জন্য একই উদ্যোগ নেওয়া হবে, এমনটাই জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে। তবে কোনো প্রতিবন্ধী ভোটারের শংসাপত্র না থাকলে তাদেরকে সেই শংসাপত্র দিয়ে পোস্টাল ব্যালটের সুবিধা দেওয়া হবে। এর জন্য গ্রামে গ্রামে বিশেষ ক্যাম্পও করা হবে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। পশ্চিমবঙ্গের সকল এনএইচএম ও এনইউএইচএম কর্মীদের স্থায়ীকরণ, বেতন পরিকাঠামোর পুনর্বিন্যাস সহ 5 দফা দাবিতে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন আসানসোল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। পশ্চিমবঙ্গের সকল এনএইচএম ও এনইউএইচএম কর্মীদের স্থায়ীকরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস সহ 5 দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবিগুলি হলো, এনএইচএম ও এনইউএইচএম এর সকল কর্মীর বেতন পরিকাঠামো পরিবর্তন করতে হবে, এনএইচএম এর সকল কর্মীর স্থায়ীকরণ করা হোক এবং প্রত্যেক এনএইচএম কর্মীর চাকরির নিশ্চয়তা প্রদান করা হোক সহ ইত্যাদি দাবি নিয়ে বুধবার ডিএম অফিসের সামনে ধর্ণা প্রদর্শন করেন এনএইচএম এর কর্মীরা। তাদের আরো দাবি, অনেক এনএইচ কর্মী নানা রকম প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার 31 মার্চ এনএইচএম প্রকল্প বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছেন তার ফলে অনেককেই নানান অসুবিধার সম্মুখীন হতে হবে করোনা মহামারীর মধ্যে। কেন্দ্র ও রাজ্য সরকার কেন এই প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তারই প্রতিবাদে এনএইচএম এর সদস্যরা ডিএম অফিসে এসে মিছিল করে এবং একটি ডেপুটেশন জমা দেন জেলা শাসকের কাছে। শুধু এই কারণে যে আমাদের যেভাবে আমরা বঞ্চিত হয়ে আছি, প্রত্যেকটা কর্মী আমরা বঞ্চিত। আমরা এনএইচএম প্রকল্পের সমস্ত কর্মীরা আজকে প্রত্যেকে কন্ট্রাকচুয়াল স্টাফ, কিন্তু পার্মানেন্ট স্টাফদের সাথে যে বেতন কাঠামো, সেই কাঠামোর সাথে আমাদের যে বেতন কাঠামো সেটা অনেকটাই নিচু। সেক্ষেত্রে কেউ 60,000 টাকা বেতন পাচ্ছে, কেউ 10,000 টাকা বেতন পাচ্ছে। এক্ষেত্রে আমরা একই কাজ করে যাচ্ছি, বাজারে একই যখন আমরা যাচ্ছি তখন তাকেও সেই একই জিনিস কিনতে হচ্ছে, আমাকেও সেই জিনিস কিনতে হচ্ছে, কিন্তু একই টাকা তাকে দিতে হচ্ছে। কিন্তু যখন বাজার দ্রব্যমূল্যের ভিত্তিতে যখন আমরা বাজার করছি, দেখা যাচ্ছে আমার হাতে আর কিছু টাকা থাকছে না। এই ক্ষেত্রে আমাদের যেভাবে বঞ্চিত হচ্ছি আমরা,
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা চাইবো যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটো সরকারের কাছে আমাদের আবেদন যে আপনারা একটু আমাদের দিকে চিন্তাভাবনা করুন, যেভাবে আমরা বঞ্চিত হচ্ছি এই বঞ্চনা যাতে ঘুচে যায়। এবং আপনারা জানেন যে 2021-এর 31 মার্চ NHM প্রকল্পে একটা বন্ধ হওয়ার একটা পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে একটা চেয়েছে ইনপুট যে তারা কিভাবে চালাতে চাইছে। তো এই অবস্থায় আমরা প্রত্যেকে 15 বছর 10 বছর করে চাকরি করেছি, এমনও কর্মী আছে যারা 20 বছর চাকরি করেছে। এবারে তারা আজকে যদি NHM প্রকল্প বন্ধ হয়ে যায় তাহলে তাদের ভবিষ্যৎটা কোথায়? এবং এত যে এই করোনা মহামারীর সময় এরকম একটা সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে আমরা ডিএম অফিসে আসতে বাধ্য হয়েছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দামোদর নদে তলিয়ে যাওয়া রানীগঞ্জের জ্ঞানভারতী স্কুলের 3 ছাত্রের মধ্যে 2 জনের দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্ধারকারী দল। তলিয়ে যাওয়া অন্য ছাত্রের খোঁজে চলছে তল্লাশি। ছট পুজোর আগে ঘটা এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া মৃত ছাত্রদের পরিবারে। গরু পাচারে মদত দেওয়ার অভিযোগে ধৃত বিএসএফ কর্তা সতীশ কুমারকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হলো। ধৃতকে 14 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ বিচারকের। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি হোটেলে বিজেপির রাঢ়বঙ্গের সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক বিনোদ সোনকার দলের 7টি সাংগঠনিক জেলার সভাপতি ও পদাধিকারীদের নিয়ে 1-to-1 বৈঠক সারলেন। আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে এদিনের বিশেষ বৈঠক বলে জানালেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন। 2021-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পশ্চিম বর্ধমান জেলার ভোটারদের ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন ও বাতিলের প্রক্রিয়া শুরু হলো। সমগ্র প্রক্রিয়া চলবে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক। আসানসোলের হীরাপুরে এক ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। স্থানীয়রাই প্রথম বিষয়টি লক্ষ্য করে খবর দেয় পুলিশে। পুলিশের প্রাথমিক অনুমান কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় ফেলে গিয়েছে। ঘটনা তদন্তে পুলিশ। রাজনৈতিক কারণে নয়, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন হতে হয় দুর্গাপুরের পারুলিয়ার বাসিন্দা যুবককে। ঘটনা তদন্তে নেমে মৃত যুবকের মা ও দাদাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার আরও এক কুখ্যাত দুষ্কৃতী। ধৃত 3 জনকে তোলা হলো দুর্গাপুর আদালতে। কলকাতার পিঞ্জরাপোল সোসাইটির শাখা রানীগঞ্জ গোশালার বার্ষিক সারিকা 2020 উন্মোচন। রানীগঞ্জ গোশালার পক্ষে আগামী 22 নভেম্বর গোপাষ্টমী ও গোপূজন মহোৎসবের আয়োজন করা হয়েছে। ভোটার তালিকায় খসড়া প্রকাশের মধ্যে দিয়ে জোর কদমে শুরু হলো নির্বাচনী প্রক্রিয়ার কাজ। বুথ লেভেলের অফিসাররা 80 বছরের ঊর্ধ্বে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে নাম, ফোন নাম্বার ও পোস্টাল অ্যাড্রেস সংগ্রহের কাজে নামবেন। একই উদ্যোগ প্রতিবন্ধী ভোটারদের ক্ষেত্রেও। রাজ্যের NHM ও NUHM কর্মীদের স্থায়ীকরণ, বেতন পরিকাঠামোর পুনর্বিন্যাস সহ 5 দফা দাবিতে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল আসানসোল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।